প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ঔষধ নিয়ে কথা বলবো। বিশেষ করে অ্যাসপিরিন নামক একটা যে ঔষধ আছে ব্যথানাশক, সেটা নিয়ে কথা বলবো। তো অ্যাসপিরিন ১২৫ বছরে পা দিল। আসলে ১২৫ বছর অতিক্রম করেছে। তো কিভাবে ১৯ শতকের একটি কৃত্রিম ঔষধ আধুনিক চিকিৎসাকে প্রভাবিত করে চলছে, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। কৃত্রিম উপায়ে প্রস্তুত ঔষধের মধ্যে অ্যাসপিরিনের মতো চিকিৎসাগতভাবে প্রাসঙ্গিক খুব কম ঔষধই টিকে আছে। বাণিজ্যিকভাবে চালু হবার ১২৫ বছরের পরেও অ্যাসপিরিন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ব্যাপকভাবে পরীক্ষিত ঔষধগুলোর অন্যতম। পরীক্ষাগারে তৈরি কৃত্রিম ঔষধের জন্য অ্যাসপিরিন একটি মাইলফলক। আজকে এফডিএ বা ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদিত ৫,০০০-এর উপরে ঔষধ বাজারে আছে। অথচ মাত্র ১৫০ বছর আগে এই সংখ্যা ছিল হাতে গোনা এবং বেশিরভাগই এখন আর ব্যবহৃত হয় না। এখনও প্রতি বছর প্রায় ১০০টির মতো নতুন যৌগ ঔষধের তালিকায় স্থান করে নিচ্ছে। আবার ভালো বিকল্প পাওয়ার কারণে অনেক ঔষধ বাতিলের খাতায় চলে যাচ্ছে। তো ঔষধের সংক্ষিপ্ত ইতিহাসে অ্যাসপিরিন একমাত্র ঔষধ যেটি ১২৫ বছর পরেও টিকে আছে এবং নিত্য নতুন ব্যবহার পাওয়া যাচ্ছে। প্রথমে ব্যথানাশক হিসেবে এর ব্যবহার শুরু হলেও বর্তমানে অ্যাসপিরিনের নিত্য নতুন অনেক ব্যবহার দেখা যাচ্ছে। অ্যাসপিরিন বা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডের মতো চিকিৎসাগতভাবে প্রাসঙ্গিক খুব কম কৃত্রিম ঔষধই টিকে আছে। বাণিজ্যিকভাবে চালু হবার ১২৫ বছর পরেও অ্যাসপিরিন সবচেয়ে বেশি ব্যবহৃত একমাত্র ক্ষুদ্র অণুর ঔষধ, যেটা ব্যথানাশক, জ্বরনাশক, প্রদাহরোধী এবং রক্ত জমাট বাঁধা রোধ করার বৈশিষ্ট্যগুলির সমন্বয় ঘটিয়ে চিকিৎসা পদ্ধতিকে আমূলভাবে পরিবর্তন করে দিয়েছে। এটি হৃদরোগ চিকিৎসার একটি মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে এবং একই সাথে ক্যান্সার, সংক্রামক রোগ এবং রোগ প্রতিরোধের জন্য এর প্রয়োগের নতুন নতুন অনেক দিক আবিষ্কার হচ্ছে। তো রসায়নাগারে প্রস্তুত কৃত্রিম ঔষধের ইতিহাস বেশি পুরনো নয়, মাত্র ১ থেকে ১৫০ বছর। এর আগে মানুষ ভেষজ ঔষধ বা হোমিওপ্যাথি সহ নানা ধরনের চিকিৎসা পদ্ধতির সাহায্য নিত। বর্তমানে যেটাকে অ্যালোপ্যাথি বলা হয়, সেটা আধুনিক বিজ্ঞান, বিশেষ করে ১৯ শতকের শুরুর দিকে জৈব রসায়নের চর্চার মাধ্যমে শুরু হয়। বিজ্ঞানী বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদের কথা অনেকে জানেন, যে মতবাদে বিশ্বাস করা হতো জৈব যৌগ কেবল প্রাণীদেহে তৈরি হয়। প্রাণীর মূত্র থেকে ইউরিয়া পাওয়ার কারণে মানুষের মধ্যে এ বিশ্বাস বদ্ধমূল হয়েছিল। পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করার পরে প্রাণশক্তি মতবাদের উপরে বড় আঘাত আসে এবং সেটা বাতিল হয়ে যায়। মানুষ বুঝতে পারে প্রাণী দেহের বাইরেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। তা ১৮১৫ সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি প্রস্তাব করেন। এই মতবাদ অনুযায়ী সকল জৈব যৌগ শুধুমাত্র সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে এক রহস্যময় অদৃশ্য প্রাণশক্তি বা জীবশক্তির প্রভাবে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, যেটা পরীক্ষাগারে তৈরি করা অসম্ভব। ১৮২৮ সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডেরিক ভোলার পরীক্ষাগারে অজৈব যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুত করেন। এই আবিষ্কারের ফলে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় এবং প্রমাণিত হয় যে জৈব যৌগ তৈরির জন্য কোনো প্রাণশক্তির প্রয়োজন নেই এবং এভাবেই জৈব রসায়নের গোড়াপত্তন হয়। তো দেখা যাচ্ছে ১৮২৮ সাল অবধি মানুষ পরীক্ষাগারে প্রস্তুত কোনো ঔষধ ব্যবহার করেনি এবং তারপর থেকেই পরীক্ষাগারে কৃত্রিম ঔষধের ইতিহাস শুরু হয় এবং প্রথম দিকে যেসব ঔষধ তৈরি হয়েছিল সেগুলো এখন আর ব্যবহার হয় না। নতুন নতুন ঔষধ আবিষ্কারের কারণে প্রথমে আবিষ্কৃত ঔষধগুলো এখন আর ব্যবহার হয় না, করলেও সেগুলি তৃতীয় বিশ্বের কিছু দেশে অথবা পশু চিকিৎসার কাজে ব্যবহার হয়। যেমন ক্লোরাল হাইড্রেট নামক ঐতিহাসিকভাবে প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুত ঘুমের ঔষধ বা অবশ করার জন্য এটি ব্যবহার করা হতো। ১৮৩০-এর দশকে আবিষ্কৃত এই ঔষধ ৪ থেকে ৮ ঘন্টা পর্যন্ত ঘুম আনতে সক্ষম হলেও এর নিরাপদ মাত্রার লিমিট অত্যন্ত
সীমিত এবং এটা তীব্র আসক্তি সৃষ্টি করতে পারে, তাই বর্তমানে এর পরিবর্তে অনেক নিরাপদ বিকল্প ঔষধ বাজারে আছে এবং সেগুলি ব্যবহৃত হচ্ছে। তো আসক্তি সৃষ্টির প্রবণতা এবং বিষক্রিয়ার ঝুঁকির কারণে মানুষের চিকিৎসার ব্যবহার কমে গেলেও কিছু বিশেষ ক্ষেত্রে এটি এখনো ব্যবহৃত হয়, যেমন ইইজি পরীক্ষা বা দাঁতের চিকিৎসার সময় শিশুদেরকে শান্ত বা অবশ করতে, অথবা পশু চিকিৎসা ও গবেষণাগারে প্রাণীদের অবশকারী ঔষধ হিসেবে এখনো ক্লোরাল হাইড্রেট ব্যবহৃত হয়। তো অ্যাসপিরিনের গল্প আধুনিক রসায়নের অনেক আগে শুরু হয়েছিল। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, গ্রিস এবং চীনের ঐতিহাসিক নথিপত্রে ব্যথা, জ্বর এবং প্রদাহ উপশমের জন্য উইলো বা স্যালিক্স স্পিসিসের গাছগুলোর ছালের ঔষধি ব্যবহারের বর্ণনা পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর কাছাকাছি সময়ে হিপোক্রেটস ব্যথা এবং প্রসবজনিত জ্বরের জন্য উইলোর তৈরি ঔষধের সুপারিশ করেছিলেন। উইলো গাছের নির্যাস থেকে পাওয়া অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বা সক্রিয় উপাদান স্যালিসিন ১৯বিংশ শতাব্দীর প্রথম দিকে পৃথক করা হয়েছিল এবং পরবর্তী রাসায়নিক গবেষণায় দেখা যায় যে স্যালিসিন শরীরে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে, যেটা ব্যথানাশক হিসেবে মূল কার্যকারী উপাদান। তবে স্যালিসাইলিক অ্যাসিড প্রায় পাকস্থলীতে তীব্র ব্যথা সৃষ্টি করে, যা এর চিকিৎসাগত ব্যবহারকে সীমিত করে দেয়। ১৮৯৭ সালে যুগান্তকারী সাফল্য আসে যখন বিখ্যাত রাসায়নিক কোম্পানি বেয়ারের রসায়নবিদ ফেলিক্স হফম্যান রাসায়নিকভাবে স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাসিটাইলেট করে অত্যন্ত বিশুদ্ধ ও স্থিতিশীল অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করেন। বেয়ার এই যৌগটির প্যাটেন্ট করে এবং ১৮৯৯ সালে অ্যাসপিরিন ট্রেডমার্কের অধীনে এটি বাণিজ্যিকভাবে চালু করে, যা অ্যাসপিরিনকে পরীক্ষাগারে প্রস্তুত করা প্রথম দিকের সফল ঔষধগুলোর অন্যতম করে তোলে। প্রাথমিকভাবে ব্যথানাশক এবং জ্বরনাশক হিসেবে বাজারজাত করা হলেও স্যালিসাইলিক অ্যাসিডের তুলনায় এর অনেক বেশি সহনশীলতা দেখা যায় এবং কার্যকারিতাও অনেক বেশি হওয়ার কারণে অ্যাসপিরিন খুব দ্রুত একটি বিশ্বব্যাপী চিকিৎসাগত মানদণ্ডে পরিণত হয়। বর্তমানে অ্যাসপিরিন প্রচলিত ট্যাবলেট হিসেবে এছাড়া চিবিয়ে খাওয়ার জন্য এন্টেরিক কোটেড সহ নানা ধরনের ফর্মুলেশনে পাওয়া যায়। তো অ্যাসপিরিনের এই অসাধারণ বহুমুখী ব্যবহারের কারণ এর বিশেষ ফার্মাকোলজিক্যাল সক্রিয়তা। অন্যান্য ব্যথানাশক ড্রাগ, যাদেরকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এনসেইড বা এনএসএআইডি, অ্যাসপিরিন অন্যান্য এনসেইড থেকে ভিন্ন। অ্যাসপিরিন আমাদের শরীরের বা প্রাণীর শরীরের কক্স-1 এবং কক্স-2 এনজাইমকে পরিবর্তন করে তাদেরকে ইররিভার্সিবল বা অপরিবর্তনীয়ভাবে অ্যাসিটাইলেট করে দেয়, যার ফলে ব্যথার জন্য দায়ী প্রস্টাগ্ল্যান্ডিন এবং থ্রম্বক্সিন তৈরিতে বাধা দেয়। প্রস্টাগ্ল্যান্ডিন দমনের ফলে ব্যথানাশক, জ্বরনাশক ও প্রদাহ বিরোধী প্রভাব সৃষ্টি হয়। অন্যদিকে থ্রম্বক্সিন দমনের মাধ্যমে রক্তের প্লেটলেটকে একত্রীকরণ করতে বাধা দেয়। অ্যাসপিরিনের এই ডুয়াল অ্যাকশন ব্যথানাশক এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করা বা অ্যান্টিপ্লেটলেট কার্যকারিতা একে অধিকাংশ এনএসএআইডি থেকে পৃথক করে দেয় এবং হৃদরোগ চিকিৎসায় এর অসাধারণ গুরুত্বের মূল কারণ হয়ে ওঠে। তো হৃদরোগের সেকেন্ডারি প্রতিরোধের জন্য স্বল্প মাত্রার অ্যাসপিরিন ৭৫ থেকে ১০০ মিলিগ্রাম ডেইলি এখনো আদর্শ হিসাবে বিবেচিত হয়। কয়েক দশক ধরে পরিচালিত র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের মধ্যে বারবার রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সক্ষম বলে অ্যাসপিরিন প্রমাণিত হয়েছে। যদিও রক্তপাতের ঝুঁকির কারণে হৃদরোগের প্রাথমিক প্রতিরোধের জন্য এর ব্যবহার কম, তবু যাদের হৃদরোগ আছে এবং সতর্কতার সাথে নির্বাচিত রোগীদের জন্য অ্যাসপিরিন অপরিহার্য। হৃদরোগের বাইরেও অ্যাসপিরিন নতুন নতুন চিকিৎসাগত অনেক প্রয়োগ দেখাচ্ছে, যেমন ক্রমবর্ধমান প্রমাণ ইঙ্গিত দেয় যে অ্যাসপিরিন প্রদাহ সৃষ্টিকারী সিগন্যালিং পথগুলিকে নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি, এনএফ কাপা বি এর দমন, ইমিউন কোষের সক্রিয়তা নিয়ন্ত্রণ। এই ক্রিয়াগুলির কারণে সেপসিস, কাওয়াসাকি রোগ, রিউমেটিক ফিভার এবং প্রাপ্তবয়স্কদের স্টিলস ডিজিজের মতো সিস্টেমিক প্রদাহজনিত রোগের জন্য একটি সহায়ক থেরাপি হিসেবে অ্যাসপিরিনের ব্যবহার নিয়ে গবেষণা হচ্ছে।
ক্যান্সার চিকিৎসাতেও অ্যাসপিরিন যথেষ্ট মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণমূলক গবেষণা এবং বেশ কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়াল থেকে জানা যায় যে নিয়মিত স্বল্প মাত্রার অ্যাসপিরিন কোলোরেক্টাল ক্যান্সারের প্রকোপ কমাতে পারে এবং প্লেটলেটের মধ্যস্থ টিউমার বিস্তারকে বাধা দেওয়ার মাধ্যমে মেটাস্ট্যাটিক অগ্রগতিকেও সীমিত করতে পারে। তবে বিভিন্ন গোষ্ঠীর রোগীর মধ্যে এর উপকারিতা ভিন্ন ভিন্ন হতে দেখা যায়, যেটা ব্যক্তিগত চিকিৎসা কৌশলের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। অ্যাসপিরিনের আরেকটি ক্ষেত্র হলো সংক্রামক রোগ। পরীক্ষামূলক গবেষণায় আরএনএ এবং ডিএনএ উভয় ভাইরাসের বিরুদ্ধে এর অ্যান্টিভাইরাল কার্যকলাপ দেখা গেছে, যা মূলত সরাসরি ভাইরাসকে বাধা দেওয়ার পরিবর্তে হোস্টের প্রদাহজনিত পথগুলিকে নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে। কোভিড-19 মহামারীর সময় অ্যাসপিরিন নতুন করে আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে, কারণ এর সম্মিলিত প্রদাহ বিরোধী অ্যান্টাইথ্রম্বোটিক এবং সম্ভাব্য অ্যান্টাইভাইরাল অ্যাক্টিভিটির কারণে তাত্ত্বিকভাবে এটা ব্যথানাশক এবং রক্ত জমাট বাঁধার জটিলতাকে প্রশমিত করতে পারে। যদিও ক্লিনিক্যাল ফলাফল অনেক মিশ্র, তবু ভাইরাল সংক্রমণ এবং এইচআইভি সম্পর্কিত প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা, ইমিউনের জটিলতা এর জন্য একটি সহায়ক চিকিৎসা হিসেবে অ্যাসপিরিনের উপর গবেষণা অব্যাহত রয়েছে। তো এরকম অসাধারণ সাফল্য সত্ত্বেও অ্যাসপিরিন পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। বিশেষ করে পরিপাকতন্ত্রের প্রদাহ, পেপটিক আলসার এবং রক্তপাত এর প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রয়ে গেছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী চিকিৎসা বা উচ্চ মাত্রায় সেবনের সময় এসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে অ্যাসপিরিনের কারণে শ্বাসযন্ত্র রোগের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। রেইস সিনড্রোমের ঝুঁকির কারণে ভাইরাসজনিত রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় এবং গর্ভাবস্থায় তৃতীয় ত্রৈমাসিকে এটি সাধারণত পরিহার করা হয়। বর্তমানে জিনোমিক এবং প্রিসিশন মেডিসিনের যুগে 2 দশকের বেশি সময় পরেও অ্যাসপিরিন ইতিহাসে বিলীন না হয়ে বরং ক্রমাগত বিকশিত হচ্ছে। প্রদাহ গবেষণা এবং ক্যান্সার ইমিউনোলজিতে অগ্রগতি এর কার্যকারিতার এমন সব প্রক্রিয়া উন্মোচন করে চলছে যা আগে অজানা ছিল, যে কারণে ঔষধ হিসাবে প্রবর্তনের 125 বছর পরেও অ্যাসপিরিন একটি অসাধারণ উদাহরণ হয়ে আছে যে কিভাবে একটি সাধারণ কৃত্রিম অণু আধুনিক চিকিৎসার সাথে ক্রমাগত খাপ খাইয়ে নিতে পারছে। এটি প্রমাণ করে যে জৈব রাসায়নিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে প্রাচীনতম ঔষধগুলিও নতুন চিকিৎসার সুযোগ তৈরি করতে পারে এবং স্বল্প মাত্রায় অ্যাসপিরিন গ্রহণের ব্যাপারে অনেকেই এখনো চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যাদের হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে এটি সফলতা দেখিয়েছে অনেক। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মনে করেই অ্যাসপিরিন সেবন করা উচিত। থ্যাংক ইউ।